আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ আন্তর্জাতিক ভয়ঙ্কর আপডেট সংবাদ। হুতিদের হামলার ভয়ে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করল ইসরায়েল আমেরিকা। এদিকে হামাসের নতুন কৌশল, গাজার রাস্তাগুলোকে গোলকধাঁধায় পরিণত করেছে হামাস, ফলে অন্ধকার দেখছে ইসরায়েলি বাহিনী। হামাসের কবজায় এখনও রয়েছেন ১১২ জন ইসরায়েলি জিম্মি। এদিকে ইসরায়েলিদের গুলিতেই গাজায় ৩ বন্দী নিহত, ৩ জিম্মিকে ভুলবশত হত্যা করল ইসরায়েলি বাহিনী। আরও জানাবো শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনা গুপ্তচর জাহাজ উদ্বেগে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিব মিটিং চলাকালে সহকর্মীর উপর গ্রেনেড ছুড়লেন ইউক্রেনীয় কাউন্সিলর, আহত ২৬। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হুতিদের হামলার ভয়ে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করল ইসরায়েল আমেরিকা। জাহাজ ও সামুদ্রিক পথে নৌ পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারস্ক পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথ ব্যবহারের বদলে আফ্রিকা জুড়ে জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। একটি বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ডেনমার্কের এই সংস্থাটি। তারা বলছে, মারস্ক জিব্রাল্টার অল্পের জন্য রক্ষা পাওয়ার পর এবং আজ একটি কন্টেনারবাহী জাহাজে হামলার পর আমরা মারস্কের এসব জাহাজকে ইয়েমেনের উপকূলবর্তী বাব আল মান্দবের দিকে তাদের যাত্রা পরিবর্তিত নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। এছাড়া জার্মানি কন্টেইনার পরিবহন সংস্থা হাপাক লয়েড জানিয়েছে, লোহিত সাগর দিয়ে তারা জাহাজ চলাচল চালাবে না, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শুক্রবার হাগাল লয়েডের একটি জাহাজ লোহিত সাগরে হুতিদের হামলার শিকার হয়েছে। এদিন আরও একটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এতে একটি জাহাজে আগুন ধরে যায়। একদিনে 2টি জাহাজে চালানো হামলার পর হুতিরা একটি বিবৃতিতে জানিয়েছে এগুলো ইসরায়েলে যাচ্ছিল। ইরানপন্থী এই গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের উপকূল দিয়ে ইসরায়েলগামী ছাড়া বিশ্বের যে কোনো দেশের যে কোনো বন্দরে জাহাজ যেতে পারবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলার প্রতিবাদেই ইসরায়েলগামী জাহাজে নিয়মিত হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা, সূত্র রয়টার্স। গাজার রাস্তাগুলোকে গোলকধাঁধায় পরিণত করেছে হামাস। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী নিহতের সংখ্যা ইতিমধ্যেই ২০১৪ সালে স্থল হামলা দ্বিগুণের বেশি হয়ে গেছে। আর এতেই বোঝা যাচ্ছে গেরিলারা কৌশলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস কতটা দক্ষতা অর্জন করেছে, তাদের অস্ত্রভান্ডার কত কার্যকর হয়েছে। হামাস যোদ্ধারা গ্রেনেড সজ্জিত ড্রোন থেকে শুরু করে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রসহ নানা হাতিয়ার ব্যবহার করছে। অক্টোবরের শেষ দিকে ইসরায়েলি স্থলবাহিনীর গাজা প্রবেশ করার পর থেকে ইসরায়েলে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ১১৯ সৈন্য নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় ১/৪ ট্যাঙ্ক ক্রু। আর ২০১৪ সালে নিহত হয়েছিল ৬৬ জন। সেবার ৩ সপ্তাহের স্থল হামলা ইসরায়েল সীমিত পরিসরে অভিযান চালিয়েছিল। তবে সেবার হামাসকে নির্মূল করার কোনো টার্গেট ছিল না। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকুব আমিদভ বলেছেন, ২০১৪ সালের সাথে এবারের যুদ্ধের তুলনা হয় না। সেবার আমাদের সৈন্যরা গাজার মাত্র ১ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী কোনো সুড়ঙ্গ সমস্যার ভালো কোনো সমাধান বের করতে পারেনি। হামাসের কবজায় এখনও রয়েছে ১১২ জন জিম্মি। হামাসের কবজায় থাকা জিম্মিদের মধ্যে বর্তমানে ১১২ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। জীবিত এই জিম্মিদের মধ্যে ৮৬ জন ইসরায়েলি এবং বাকি ২৬ জন অন্যান্য দেশের নাগরিক বলে উল্লেখ করেছে বিবৃতিতে। বলা হয়েছে, সেই হিসাব অনুযায়ী হামাসের হাতে ১৩২ জন জিম্মি থাকার কথা ছিল। তবে তাদের মধ্যে ২০ জন জিম্মি নিহত হয়েছেন বলে গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর থেকে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ১৬ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। ইসরায়েলি বাহিনীর তার টানা প্রায় ৩ মাস ওই অভিযান কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছে প্রায় ১৯,৫০০ জন ফিলিস্তিনি। নিহত ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশু সংখ্যা প্রায় ১২,০০০-এর বেশি। অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১,৪০০ জন ইসরায়েলি এবং অন্য দেশের নাগরিক। যে ২৫০ জন জিম্মিকে ধরে নিয়ে গেছে হামাস যোদ্ধারা, তাদের অপহরণ করা হয়েছিল ওই দিনই। এই জিম্মিদের মধ্যে ইসরায়েলি সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন এবং রয়েছেন শিশু, নারী, তরুণ, তরুণী এবং বৃদ্ধ, বৃদ্ধা, সব বয়সী মানুষ।
3 মাসের সময় ধরে যুদ্ধ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করেও গত 25 নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাস। প্রথমে 4 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও পরে এই বিরতির মেয়াদ আরও 3 দিন বাড়ানো হয়। 7 দিনের এই অস্থায়ী যুদ্ধবিরতির সময় নিজেদের হাতে আটক 2 শতাধিক জিম্মির মধ্যে 118 জনকে মুক্তি দিয়েছে হামাস। আর এই সময়সীমা ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে 150 জন ফিলিস্তিনি বন্দীকে। গত 1 ডিসেম্বর গাজায় হামাস ও ইসরায়েলের পারস্পরিক হামলার মধ্য দিয়ে শেষ হয় 7 দিনের অস্থায়ী বিরতি। আবার শুরু হয় দুই দলেরই ভয়ঙ্কর লড়াই এবং যুদ্ধ। সূত্র CNN। ইসরায়েলের গুলিতেই গাজায় 3 বন্দী নিহত। তিনি জিম্মিকে ভুলবশত হত্যা করল ইসরায়েলি বাহিনী। উত্তর গাজায় ইসরায়েলি সৈন্যদের গুলিতে 3 ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। তারা শত্রুপক্ষের লোক মনে করে ইসরায়েলিদের গুলি করেছে। সকালে সোজাই এলাকায় ঘটনা ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি ঘোষণা করেছেন তাদের সৈন্যরা ভুল করে 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি করে হত্যা করেছে। তিনি জানান এই মর্মান্তিক ঘটনার পুরো দায় ইসরায়েলি বাহিনী গ্রহণ করেছে। তিনি বলেন ওই এলাকায় তাদের সৈন্যরা অনেক আত্মঘাতী বোমা হামলাকারী সহ অনেক হামাস সদস্যদের মোকাবেলা করছিল। হ্যাগারি বলেন নিহত 3 বন্দী হলেন ওতামা হাইম, সামার ফোয়াত, তালাকালকা এবং এলোসিন শামসিন। হামাস যোদ্ধারা গত 7 অক্টোবর ইসরায়েল থেকে তাদের আটক করেছিল। যে এলাকাটি ঘটনা ঘটেছিল সেখানে সাম্প্রতিক সময়ে কয়েকবার ভয়াবহ লড়াই হয়েছিল। এদিকে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে তাদের আরও 3 সৈন্য নিহত হয়েছে। এর ফলে গাজা স্থলে হামলা শুরুর পর থেকে তাদের মোট 122 জন সেনা নিহত হল। এদিকে গাজা থেকে ইসরায়েলের রকেট হামলাও অব্যাহত রয়েছে। হামাসের সামরিক শাখায় হামলার দায়িত্ব স্বীকার করেছে। সূত্র টাইমস অব ইসরায়েল এবং আল জাজিরার। ভুলবশতই ঘটনাটি ঘটেছে বলে মন্তব্য করে সংগঠনটি জানিয়েছে গাজার উত্তরাংশে সোজাই এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় স্থলবাহিনী সৈন্যদের গুলিতেই 3 জন জিম্মি নিহত হয়েছে। কি কারণে ভুল ঘটল তার অনুসন্ধান ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। আইডিএফ আরও বলেছে যে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছে আইডিএফ। তাদের এই অভিযানের লক্ষ্য সব জিম্মিকে নিরাপদে ফিরে আনা ছিল, কিন্তু ভুলবশত তাদের 3 জন সেনা নিহত হল। শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনা গুপ্তচর জাহাজ উদ্বেগে ভারত। সেই ইয়াং 6 এরপর এবার সেই ইয়াং 3 শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের সরকার এখন পর্যন্ত নোঙর করার আনুষ্ঠানিক অনুমতি দেয়নি, কিন্তু নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে চীনা গুপ্তচর জাহাজ ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর থেকে ভারত সাগরে ঢোকার জন্য মালাক্কা প্রণালীর দিকে যাত্রা শুরু করেছে। শ্রীলঙ্কা ঘুরেই জাহাজটি ভারতের পড়শি আর এক দ্বীপরাষ্ট্র মালদ্বীপেও নোঙর করবে বলে সরকারি সূত্রের খবর। এই পরিস্থিতিতে নয়াদিল্লির পক্ষ থেকে শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে চীনা গুপ্তচর জাহাজকে তাদের বন্দরে ভিড়তে না দেওয়ায় বার্তা পাঠানো হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র জানাচ্ছে। তবে তাতে কাজ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কূটনৈতিক এবং পর্যবেক্ষকদের একাংশের মনে। এর আগে ভারতের আপত্তি উড়িয়ে শি ইয়াং 6, ইউয়ান ওয়াং 5, হাই ওয়াং 24 হাও এর মতো চীনা নৌবাহিনী গুপ্তচর জাহাজকে বন্দরে প্রবেশের অনুমতি দিয়েছিল কলম্বো। অন্যদিকে মালদ্বীপ নিয়ে ভারতের উদ্বেগের সূচনা অক্টোবরে। প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই সে দেশের চীনপন্থী নেতা মোহাম্মদ মইয়ুজ্জব জাহার ভারতীয় সেনাবাহিনীকে মালদ্বীপ ছাড়তে বলেছিলেন। ভারতীয়রা মনে করছে এই পরিস্থিতিতে চীনা চর জাহাজের উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক। সরকারিভাবে বেইজিং অবশ্য গুপ্তচর জাহাজের অস্তিত্ব স্বীকার করেনি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের দাবি আগামী 5 জানুয়ারি থেকে মে মাসের শেষ সপ্তাহে পর্যন্ত ভারত মহাসাগরে গভীর সমুদ্র সংক্রান্ত গবেষণার কাজে যুক্ত থাকবে ইয়াং শি ইয়াং 3। সূত্র আনন্দবাজার পত্রিকা। এবং সর্বশেষ জানিয়ে দেব, মিটিং চলাকালে সহকর্মীর ওপর গ্রেনেড ছুড়লেন ইউক্রেনীয় কাউন্সিলর, আহত 26। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের একটি গ্রামের কাউন্সিলর মিটিং চলাকালে তার সহকর্মীদের দিকে গ্রেনেড ছুড়ে মেরেছেন। এই ঘটনায় 26 জন আহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর এএপি এর। সকালে পশ্চিম ইউক্রেনের ওরস্কি গ্রামে কাউন্সিলের সদর দপ্তরে এই ঘটনা ঘটে। টেলিগ্রামে পুলিশে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে কালো পোশাক পরা এক ব্যক্তি উত্তপ্ত আলোচনার সময় কাউন্সিলের মিটিং রুমে দরজা প্রবেশ করেছেন। তারপর তিনি তার পকেট থেকে 3টি হ্যান্ড গ্রেনেড বের করে সেফটি পিন খুলে ফেলে এবং সেগুলো মেঝেতে ফেলে দেয়। এরপরে বিকট শব্দ বিস্ফোরণ ঘটে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে চিকিৎসকরা গ্রেনেড নিক্ষেপকারী ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেছেন, তার কারণে 26 জন আহত হয়েছেন। এর মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনে অনেকের কাছে অস্ত্রের বৈধ